আমরা হৃদয় কেন্দুয়া টিম ইতিহাস ঐতিহ্য লোক সাহিত্য সংস্কৃতির সন্ধানে কেন্দুয়ার প্রতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমাদের অতিথি উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক আব্দুল মজিদ তালুকদারের পুত্র বাউল আবুল বাশার তালুকদার। তিনি একাধারে একজন গীতিকবি, বাউল, অভিনেতা, লোক সংগ্রাহক, সাংবাদিক তথা সাংস্কৃতিক পৃষ্ঠপোষক হিসাবে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ইটাউতা গ্রাম থেকেই বাংলাদেশের সমস্ত ফোকলোর সাহিত্যের সাথে একটা সেতুবন্ধন রচনা করেছেন। আজ তার জন্মদিন। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা ছোট্ট পরিসরে একটা ইন্টারভিউ আপনার নিতে চাই। আমি শুরুতেই প্রশ্ন করতে চাই যে আপনি বাউল আবুল বাশার তালুকদার একজন ব্যক্তি হিসাবে নিজের পরিচয়ের পাশাপাশি উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক আব্দুল মজিদ তালুকদারকে আপনি ধারণ করেন এবং লালন করেন। আপনি আসলে কার পরিচয়ে পরিচিত হতে চান? ধন্যবাদ হৃদয় কেন্দুয়ার টিমকে, বিশেষ করে আজকে যারা হৃদয় কেন্দুয়া থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা আসছে, তাদেরকে অভিনন্দন। আমি মূলত কারো পরিচয়ে পরিচিতি হইতে চাই না। এর মধ্যে আছে, যেহেতু আমার বাবা একজন প্রখ্যাত সাধক ছিলেন, গীতিকার, সুরকার, যিনি অল ইন্ডিয়া রেডিওর প্রথম থেকে একজন গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং পাকিস্তান বেতার টিভি, গ্রামোফোন, আরো আটটা বিষয় হলো, এটা আমি গর্ববোধ করি, যেটা হলো বাংলা একাডেমির সৃষ্টিকাল থেকে বাবা ছিল সদস্য এবং সংগ্রাহক, যা ইতিহাসে এখনো দৃশ্যমান। তবে বাবার পরিচয় তো একটা আছেই, তবে আমি আমার পরিচয়ে আমি এই সবার কাছে পরিচিত লাভ করতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার ইতিমধ্যেই আমরা কেন্দুয়া, বৃহত্তর নেত্রকোনা থেকে শুরু করে আমাদের পূর্ব ময়মনসিংহ, যেটা বিশেষ করে ঢাকা অবধি আপনার একটা সরব বিচরণ রয়েছে। আপনি রেডিওতে অনুষ্ঠান করেন, বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করেন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলেও আপনাকে পাওয়া যায়। তো এই জীবন আচরণে আপনি কবে থেকে এই শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট হয়েছেন? আর মূলত আমি কিন্তু আমার পরিবারের সবার ছোট। আমার যারা বড় ভাই বোন ছিল, ভাইয়েরা আবার গান বাজনা করতো, কিন্তু দেখা গেল এরা ধরে রাখতে পারে নাই। পরে বাবাই আমাকে খুব চেষ্টা করছে, এই যে ছোট কাল থেকেই, যখন আমি ক্লাস 1-2-তে পড়ি, তখন থেকে সাথে আমি যাইতাম এবং একটা ছোট্ট গান বা বলার জন্য খুব করতো, আমি ভয় পাইতাম। তো বাবা খুব চেষ্টা করে, মানে সার্চ করে আমাকে এই রাস্তায় নিয়ে আসলো। তো এই যে প্রথম অবস্থায় যখন বাবা একটা মাস্টার হলো চাকরি করতো, এটা হলো জনসংযোগ অফিসে, এর থেকে আমার এই গানের শুরু আর কি। যেখানে এই যে বিষয়ভিত্তিক, যেমন দাদা আমার ভালো না বাল্য বিয়ে, দাদিও আমার ভালো না বিয়া করাইতো চাই আমারে, আমিও তো বিয়ে করতাম না। এই কাজটা কিন্তু 80 দশকের দিক থেকে আমার শুরু আর কি গানে। আচ্ছা। তারপর থেকে বাবার সঙ্গে এই যে বিভিন্ন বাউল ফাংশনে যাই, রেডিওতে যাই, টেলিভিশনে যাই, তো ওইটির প্রতি আমার একটা লোভ গেল। তো বাবার সাথে গানও করি, হয়তো একদিন বাবা থাকবে না, এই দরজাগুলো বন্ধ হয়ে যাবে। তো তখন থেকে আমার একটা জিদ লাগলো, আর আমি আমার ফ্যামিলিগত ভাবে আমি একটা সাপোর্ট পাইছি, বিশেষ করে বড় ধরনের। তো বাবার মতো হয়তো আমি হইতে পারবো না, তো চেষ্টা করতেছি যে বাবা যে গাছগুলা করতো আমিও তার এই গোলা ধরে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। সংগ্রহ, সংরক্ষণ, এবং কোনো শিল্পী অসুস্থ হয়ে গেলে কিন্তু
শিল্পী যদি তার আত্মিক সমস্যা হয় তার কাছে ছুটে যাই। আর এদের প্রতি আমার একটা মায়া মমতা শুরু হয়ে গেছে, বিশেষ করে শুধু আমাদের নেত্রকোনা অঞ্চলে না, সারা দেশেই একটা পরিচিতি আমার এইভাবে আছে। আচ্ছা, আপনার যে এতগুলি পরিচয় কিছুক্ষণ আগেই বললাম, এতগুলি শিল্প সাহিত্য সংস্কৃতির ধারা আপনি মেনটেন করেন, কোন পরিচয়টাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন? আমার শুধু এই যে শিল্পী হিসাবে আরেকটা বড় পরিচয় হইলো যে আমি এই বাউল সাধক আব্দুল মজিদ তালুকদারের ছেলে। এটা আমার বড় প্রাধান্য দেয় আর কি। আর এর থেকে আমি বেশি একটু মূল্যায়ন পাই। আমি কি করি, আর আমাদের কাজটা তো আমরা দেখলাম যে যারা এই গ্রাম অঞ্চলে থাকে, এই যে যত বড় প্রতিভা থাক, তারা খুব কষ্ট করে এই প্রতিভা বিকাশ ঘটাতে হয়। আর আমি তো চেষ্টা করেও করছি এবং গ্রামে থেকেই এই আগায় যাবার চেষ্টা ধরে রাখছি আর কি। জনাব আবুল বাশার তালুকদার আমাদের কেন্দ্র, যাকে নিয়ে আমরা গর্ব করি, যাকে কেন্দ্র করি আমাদের এই উপমহাদেশে একটি বিখ্যাত সাহিত্য রচনা হয়েছিল ময়মনসিংহ গীতিকা, চন্দ্রকুমার দে সেটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন। সমসাময়িক সময়ে আপনি আমাদের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির বিভিন্ন বিষয় আপনি পুনরুদ্ধারে কাজ করছেন। আমি যতটুকু জানি বাংলা একাডেমি হিসাবেও আপনি একজন সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার সংগ্রহে আমরা নতুন কি মানে খুঁজে পেয়েছি যা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করবে? ধন্যবাদ। আমি কিছুটা অনুকরণ করি চন্দ্রকুমার দেকে, আর এই সুযোগটা পাওয়ার পিছনে যিনি আমাকে সহযোগিতা করেছেন সে ডক্টর আমিনুর রহমান সুলতান সাহেব, বাংলা একাডেমির পরিচালক, এখন রিটায়ার্ড আছেন। ওনার মাধ্যমে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই এলাকায় এই চন্দ্রকুমারদের মতো পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে আমি আমাদের এই এলাকার কি আছে না আছে আমি এটা দেখতে চাই। তো ধীরে ধীরে আমার এই আশাটা পূরণ হইল। হঠাৎ করে বললো আপনি কাজ করবেন। আমি কাজ শুরু করলাম। ঠিক আমার গ্রামের বাড়ি থেকেই আমি হেঁটে হেঁটে প্রথম আমি গেলাম জালালউদ্দিকার বাড়ি আমার সামনে। এখান থেকে শুরু করতে করতে আমি বলাই শিমুল বহলি, এটা বহলি বলে, এইখানে আমি একটা পাইলাম মাজার, যেটা আমাদের এটা কারো এই লেখাতে আসে নাই, যেটা সুরুং ছিল। এই সুরুংটা নাকি এই সিলেট থেকে শুরু হয়েছে, মানে সিলেট থেকে শুরু হয়ে নেত্রকোনা বলি পর্যন্ত। এইখানে একটা গাছের চারা, এই গাছের চারার মধ্যে এই সাধক তপস্যা করতেন। ও হঠাৎ করে অনেক গ্রামের লোক আছে তো যে এই ফাজিল মতো যারা আর কি মারে, যেমন এই ধরনের এই গাছটা নাকি সে এখান থেকে তুলে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এইখানে একটা গর্ত হয়ে গেল, আর এইখানে তিনি এই গর্তের মধ্যেই তিনি লুকিয়ে গেলেন। বর্তমানে এখানে একটা মাজার আছে। তো প্রথম আমার এটা পড়ে এইভাবে ঘুরতে ঘুরতে যখন আমি এই পুরা আমাদের কেন্দ্র ঘুরি, আমি সাজিউড়া গ্রামে তো ঐতিহ্যবাহী এলাকা, সেটা হলো গানুলিনী রঞ্জন সরকারের বাড়ি এবং দিন শরতের বাড়ি, অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী। উনি কলকাতার মেয়র ছিলেন। আর দিন শরৎ বিখ্যাত বাউল। এইখানে যাইয়া আমি এইগুলা তো আমার পরিচিত, আমি আরো গেছি। তার পাশাপাশি একটা খাল আছে সাজিউড়ার বাজারের পাশে। আচ্ছা, আমাকে একজন বললো এখানে 3টা মাজার আছে, মাওলানার মাজার, 3টা মাজার একসাথে। তা আমার খুব লোভ লাগলো, এটা দেখার দরকার। এটা তো আমি কোনো ইতিহাসে পাই না, বইয়ে পাই না। তো ওই মাজারে গেলাম, দেখলাম একটা উঁচু জায়গা, অনেকটা উঁচু। অনেকে বললো যে এখানে উঠা যাবে না, নিষেধ আছে। তা আমি বললাম যে উঠা যাবে না, এটা কি সমস্যাটা? যে সমস্যাটা একটাই, এখানে কোনো মানুষ থাকতে পারে না, রাত্রে অনেক কিছু আসে,
এই যে মাজার গুলা তিনটা এক সাথে অনেকেই দেখছে এরা নাকি অনেক লম্বা, তো এই পাশাপাশি আর ইট গুলা এটা অনেক ব্রিটিশ আমলের, আমার মনে হয় যে ব্রিটিশ আমলে তার আগে হইতে পারে, 300 বছর 400 বছর পূর্বের হইতে পারে। তো আমি এইটা কালেকশন করলাম। তো এই ধরনের আমি অনেক কিছু পাইছি, যেমন আমাদের এই গহর মাঝির দিঘি, হ্যাঁ, আর একটা এই যে আমাদের যে রয়েল বাড়ি দুর্গ, ওইটার পাশে আমি একটা মাজার পাইছি, সেটা হলো পাথরের মাজার। সেটা হলো একটা পাথর নদী থেকে উঠে চরে উঠে গেছে, ওঠার পরে এখানে এই পাথরটা নেওয়ার জন্য অনেক ধরনের লোক, বিভিন্ন ধর্মীয় গোত্রের লোক চেষ্টা করে, এটা মানে অনেক মূল্যবান। পরে এটা আটকানোর জন্য ওই এলাকার মানুষ এটা এই পারে তুলে এটার এই পাকা মাঝে আটকায়া এটা একটা মাজার স্থাপন করছে। তো এই ধরনের আমি বেশ কিছু কালেকশন করতে যাইয়া আমার এটার প্রতি একটা লোভ গেল, যে লোক সংস্কৃতি। পাশাপাশি যখন আমি এটার এর সাথে সাথে সোনারগাঁ জাদুঘরের যে এই কারু লোকশিল্পী কালেকশন যেটা, ওইটারও আমি নিয়োগ পাইছি। আমার একটা সুযোগ হইল যে কারু কাজ, হাতের কাজ যেগুলা, যেমন কেতা শিলানো, ওই বিছুন বানানো, হস্তশিল্প বিভিন্ন ধরনের। তো হঠাৎ করে ওই কাজটা আমাকে দেওয়া হলো। আমি তাড়াহুড়া করে, যে আমাদের কেন্দ্র এত সমৃদ্ধ, তা আমি পারবো না কেন? আমি চেষ্টা করছি যে আমাদের অঞ্চলে কি আছে না আছে, যেমন এই যে এই লোক সংস্কৃতি ঘেটুকা নদী ধরে বা লাঠি সেওয়াত, এটা আমরা হেওয়াতে কই, এইগুলা এখন নাই। তারপরে এই কোন, যেটার পানি সেচের জন্য আমরা ব্যবহার করতাম, এই ধরনের আমি অনেক কিছু কালেকশন। আপনি চালায় যাচ্ছেন, আপনার এখনো চালায় যাচ্ছে, কর্মচঞ্চল এখনো চলছে, শেষ হয় সেটা আমাদের দেখার বিষয়, এবং আমরা চাই আমৃত্যু আপনি সেই সাধনা চালিয়ে যান। এত কাজের মধ্যে আপনি আপনার আত্মতৃপ্তি কোনটা, মানে আপনি আপনার স্বীকৃতি কিছু পেয়েছেন কি? আর আমার স্বীকৃতি পাওয়ার কোনো আশা নেই। আমার হলো কাজ করা, যদি মানুষের মুখে মুখে, মানুষের পাশাপাশি আমি তাদের সামনে বেঁচে থাকতে পারি, এই কাজগুলা আমার যদি হতে সারা বাংলাদেশে আমি কাজ করতে পারতাম, তাহলে আমি আরো আমি খুশি হতাম, নিজের গর্ববোধ করতাম। যেমন আমি ময়মনসিংহে কাজ করছি তারাকান্দা এই লোক সংস্কৃতির উপর। তো এইভাবে এইগুলা কাজ করলে মানে একটা অভিজ্ঞতা বাড়ে। আর আমরা যারা আমাদের পূর্বে যারা করেছে, যে কালেকশন করেছে, যেমন আমার বাবার কালেকশন গুলো আমি পাই না। কেন পাচ্ছি না? আমাদের অঞ্চলে এই কালেকশনটা ছিল না। আমি দেখলাম আমার বাবার হাতে 200 কিছুদিন আগে যে আমরা কেন্দ্রতে এই যে কিচ্চার উৎসব হলো, তো এই কিচ্চার উৎসব কোত্থেকে উৎপত্তি হলো, এটা নিয়ে আমি একটু ভাবতাম। আমি বই সংগ্রহ করলাম ঢাকা থেকে, বই সংগ্রহ করতে যাই দেখলাম যে নেত্রকোনা, আমাদের অঞ্চলে নেত্রকোনা অঞ্চলের যে কিশোরগঞ্জ নেত্রকোনা অঞ্চলের যে কিচ্চা পালাগুলো, এর মধ্যে 200 কতগুলো পালা বাবাই প্রথম সংগ্রহ করে, বা এটি জমা দিয়েছে। এটা এই যে একটা, এটা কি কম পাওয়া, যে আজকে বাবা মারা গেল প্রায় 37 বছর 38 বছর মোটামুটি। হ্যাঁ, তখন কিন্তু পাকিস্তান আমলে এইগুলা কাজ করা, যেমন বাংলাদেশের সৃষ্টিটা তখন থেকে। আচ্ছা, আপনি তো আসলে আপনার বাবার ধারা অবলম্বন করি, আপনি একজন সাংস্কৃতিক মানুষ, সাংস্কৃতির একজন পথিক হিসাবে কাজ করে যাচ্ছেন। আপনার বাবার পূর্বসূরি কারা, মানে এই অঞ্চলে আপনার বাবার পূর্বসূরি কাদের মনে করেন, বা উনি কার কাছ থেকে গান টান শিখছেন এগুলি? এইখানে আমি বলছি যে এই অঞ্চলে, মানে এই যে দলপা যে অঞ্চলটা আপনি বসবাস করেন, এই অঞ্চলের উনি প্রথম যখন এটা হলো কিশোরগঞ্জ, এখানে পুরাতন 2টা মাদ্রাসা ছিল। এখানে এই একটা মাদ্রাসা আমাদের বাবা পড়তো। এখানে কিন্তু ঘটনাটা ঘটেছে যে উনি আজান দিতেন,
তখন এই যে আক্ষেপ করে প্রধান মাদ্রাসার প্রধান বলেছিল, যদি কোনো সময় গানও করে তে বিশাল নাম করবে। এই যে শোনার পরে সে মাদ্রাসা ফাঁকি দিয়ে চলে আসলো। আসার পরে কোথায় কার কাছে গান শিখবে, তবে বেশি দূরে যেতে হয় নাই, গ্রামের বাড়ি থেকে দূরে যেতে হয় নাই, সেটা হলো আমাদের পাশে দলপা। আমাদের গ্রামটাও এটাও তো যেটা একটা পাড়া, কিন্তু মূলত এতে দলপা। দলপা এনা প্রথম উস্তাদ হইলো ওনার এই দয়াল, গুরুদয়াল। গুরুদয়াল প্রথম উস্তাদ গুরুদয়াল। গুরুদয়ালের প্রয়াত হওয়ার পরে উনি গোবর্ধনের কাছে গেলেন। গোবর্ধন আর গুরুদয়াল, মানে গোবর্ধন নামটা আপনার কাছে শোনা, গুরুদয়াল আপনার কাছে শোনা, তাদের মধ্যে সম্পর্ক কি? এইখানে তাদের দুইজনের সাথে সম্পর্কটা, এটা আমি মানে কে কার উস্তাদ নাকি? ওইটা আর গুরুদয়াল হইলো গা, গুরুদয়াল হচ্ছে শুরু, গুরুদয়াল হইলো গা গোবর্ধনের উস্তাদ। আচ্ছা, এমন আমার বাবার গোবর্ধন হচ্ছেন আপনার বাবার উস্তাদ, বাবার উস্তাদ, আবার গুরুদয়াল বাবার উস্তাদ। মানে মোট কথা তাদের মাধ্যমে এই বাউল গানের চর্চাটা হ্যাঁ মূলত এখানে আসছে। এখানে আসছে ধীরে ধীরে। যখন ওনারা চলে গেল, যাওয়ার পরে উনি যে পাশে ছিল জালালউদ্দিন খাঁ সাহেব, ওনার পরিচয়টা, উনি তো একটু প্রতাপশালী ছিল, অর্থে কোনো অভাব ছিল না। আর বিশেষ করে বাবার হইল গা পারিবারিক একটা সমস্যা ছিল, যেটা হইল গা এই যে বাড়িতে মসজিদ, দাদা হইলো হাজি, বাবা হইলো হাজি, মানে এটা রক্ষণশীল বলা যাবে না, এটা ইসলামী পরিবার, যেখানে ইসলামের সাথে বাউল সাহিত্যের একটা সংঘর্ষ আগে থেকে আছে, সেই লালন শাহর সময় থেকেই সেগুলি। হ্যাঁ, এই সংঘর্ষটা আমি কিন্তু আমার জন্য পড়ে থেকে দেখছি, যে আমাদের যে বাবার হইলো আপন ফুয়াতো ভাই মসজিদের ইমাম, সে এই পছন্দ করতো বা এই সীমাবদ্ধতা অতিক্রম করেই উনিও চালিয়ে গেছেন, আপনিও চালাচ্ছেন। পাশাপাশি অন্যান্য ঐতিহ্যবাহী যে ধরনের ধারাগুলি আছে, যেমন গেটু গান, এটা আপনি চর্চা করেন আমি জানি, এবং বাদ্যানী গান আপনি চর্চা করেন, গোপর বাসা বানাসা বড়ি এগুলো আপনি চর্চা করেন। এই ধরনের লোক সাহিত্য সংস্কৃতির এই ধারা আপনার চর্চা করতে গিয়ে যে আর্থিক সীমাবদ্ধতা বা ওই ধরনের কি প্রত্যাশা আপনি করেন এই সমাজের কাছে বা রাষ্ট্রের কাছে, মানে আপনাকে পেরে উঠতে? প্রশ্ন। জি, মানে আপনি কি করলে পেরে উঠবেন? যেমন একটা কথা আছে যে সংস্কৃতি, যারা প্রকৃত সংস্কৃতি সংস্কৃতি নিয়ে কাজ করে, বাউল যারা, এরা আর্থিক অর্থ কোনো লোভ লালসা এদের থাকতে নাই। যেমনটা আমারই, আমি কারো কাছে বলতেও চাই না যে আমার অর্থের দরকার, হ্যাঁ এটা করলে এই লাগবে সেই লাগবে। কেউ আসে বসলো, আজকে একটু গাটা করাইতে হবে, গাটা তো আমি করি না, লোক দিয়ে করাইতে হয়, আমি এটা পরিচালনা করি। কিন্তু এতে এই বাদ্যযন্ত্রের বিষয়, তার দুয়ারির বিষয়, 2-3 জন তাকে এই গানটা অভিনয় করার জন্য, সবকিছু মিলে অনেক টাকার দরকার। এই টাকাটা আমি যে করাইতে আসে তার কাছে আমি তা চাইতে পারি, কিংবা সরকারের কাছেও আমি চাইতে পারেন। আমি আমার মতো, আমার ক্যাপাসিটি যতটুকু পারি, যেমন বাদ্যানী গান, বিভিন্ন কুস্তি খেলা, তারপর ওই মেয়েলি গীত, হ্যাঁ এই ধরনের যত, মানে এই যে ঝুমুর গান যেটা নাই, এটা তো বিলুপ্ত। তবে আমরা কিন্তু এই আঙ্গিক গুলা ধরে রাখছি, চেষ্টা করি যে কারো কাছে কোনো আর্থিক ভাবে দুর্বল হইয়া গেলে নিজেরে খুব ছোট মনে হয়, আর কেউ ইচ্ছা করে এইটাতে অর্থের যোগান দিতে চায় না। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা হৃদয় কেন্দুয়া টিম, জানেন, ইতিহাস ঐতিহ্য লোক সাহিত্য সংস্কৃতির সন্ধানে কেন্দুয়ার পথে কাজ করি। এই কাজ করতে গিয়ে আপনাদের মতো মানুষ যারা আছেন তাদেরকে আমরা সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের আকুতি, আপনাদের বক্তব্য, আপনাদের চিন্তা দর্শন আমরা ভার্চুয়াল মাধ্যমে প্রকাশ করে থাকি। তো আপনি এই হৃদয় কেন্দুয়া প্ল্যাটফর্মে মাধ্যমে আপনি কি বলতে চান, বা হৃদয় কেন্দুয়া সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি? হৃদয় কেন্দুয়ার সাথে আমি অঙ্গাঙ্গি ভাবে জড়িত ওর সৃষ্টিকাল থেকেই। এই হৃদয়ের কেন্দুয়া আমাদের যে আদি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে এই বর্তমান কালচার, বর্তমান
পরিস্থিতি পরিবেশ এই নিয়ে কাজ করে। এতে আমার খুব ভালো লাগে যে এই একমাত্র হৃদয়ের কেন্দ্রই পারে আমাদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার করার জন্য। এটার জন্য হৃদয় কেন্দ্রকে আমি বারবার অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকে, আপনার অভিনন্দন আমরা গ্রহণ করলাম। আমরা জানি যে আপনি একজন বিখ্যাত মানুষের সন্তান। ওনার হাজার কানেকের উপরে গান, গ্রামোফোন রেকর্ড, অল ইন্ডিয়া রেকর্ড, বাংলাদেশ বেতার, টেলিভিশন, সকল জায়গায় ওনার বিচরণ ছিল। ওনার গান আমাদের শোনা হয়েছে, প্রচারও হয়েছে। আমরা অনুষ্ঠানের শেষে আপনার রচিত একটা গান আপনার সুরে আমরা শুনতে চাই। আমি অল্প কিছু গান, আমি এক দুইটা গান, এক দুইটার কিছু কিছু অংশ বলবো। হ্যাঁ ঠিক আছে। এটা লোক আমার ইদানিং একটা গান লেখা, হ্যাঁ এই চুম্বক অংশ শুনলেও হবে আমাদের, হ্যাঁ আমাদের দর্শকের উদ্দেশ্যে একটা ভক্তিমূলক গান। এটা আমি এই যে আমার সৃষ্টিকর্তারে নিয়ে। আল্লাহ তোমারই দরবারে হরিয়া নত শিরে, ডাকিতেছি কাতরে দয়া করো রে আল্লাহ তোমারই দরবারে। জানি ভক্তের অধীন আছো তুমি, সর্বশাস্ত্রে কয়, তবে কেন আল্লাহ তোমায় এত ডাকতে হয়? আমি এতই যে ডাকি তুমি দাও ফাঁকি, আমি এতই যে ডাকি তুমি দাও ফাঁকি, বলো আর কি বাকি দিবার তোমারে আল্লাহ তোমারই দরবারে হরিয়া নত শিরে, ডাকিতেছি কাতরে দয়া করো রে আল্লাহ তোমারই দরবারে।